আচ্ছা, আজকে আমরা যে টপিক পড়ব এটা আসলে খুবই ইম্পর্টেন্ট টপিক এই কোর্সের। অ্যান্ড টেকনিক্যালি স্পিকিং আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিসের ফার্স্ট লেকচার আজকে ইন এ ওয়ে, বিকজ অ্যানালাইসিস বলতে আমরা মূলত আম, এমন কিছুই বুঝি যেটা আসলে লিমিট থেকে শুরু হয়। সো বেসিক্যালি এতদিন পর্যন্ত আমরা কাইন্ড অফ কমপ্লেক্স ফাংশন কি, হ্যাঁ, এবং কমপ্লেক্স ভ্যারিয়েবল কি, কমপ্লেক্স ভ্যারিয়েবলের ফাংশন কি, এগুলো নিয়ে একটু নাড়াচাড়া করছি যে কমপ্লেক্স ম্যাপিং কিরকম হয়। হ্যাঁ, তো আহ, আজকে আমরা মূলত ডিফাইন করতে যাচ্ছি হচ্ছে লিমিট। অ্যান্ড পরে আমরা কন্টিনিউটি নিয়েও কথা বলবো। সো টেকনিক্যালি আমাদের লেকচার আজকের নাম হচ্ছে লিমিট অ্যান্ড কন্টিনিউটি অফ কমপ্লেক্স ফাংশন। অফ কোর্স, অফ কমপ্লেক্স ফাংশনস। ফার্স্ট অফ অল, আমরা একটু রিয়েল অ্যানালাইসিস থেকে শুরু করতে চাই, ক্যালকুলাস মানে রিয়েল ভ্যারিয়েবলের ক্যালকুলাস থেকে শুরু করতে চাই। ক্যালকুলাসের লিমিট বলতে আমরা কি বুঝি আপনারা সবাই জানেন, যে কোনো একটা ফাংশন হতে পারে, এখানে তার একটা হোল আছে এই এ পয়েন্টে, এটা হয়তো বা ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স এর গ্রাফ। সো আমরা এই কথাটা দিয়ে কি বুঝি, যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, এর ভ্যালুটা এল, এই কথাটার মানে আমরা কি বুঝি। ধরা যাক এইখানে ভ্যালুটা হচ্ছে এল, আমরা যেটা বুঝি, আমরা সবাই জানি যে এক্স ইকুয়ালস টু এ এর দিকে আমরা লেফট হ্যান্ড রাইট ডিরেকশন থেকে অ্যাপ্রোচ করব, তাতে ওয়াই এর ভ্যালুও দুই দিক থেকে যদি সেম নাম্বারের দিকেই অ্যাপ্রোচ করে, সেম রিয়েল ভ্যালুর দিকেই যদি অ্যাপ্রোচ করে, আমরা বলি যে লিমিট এক্সিস্ট করে। And যেই ভ্যালুটার দিকে অ্যাপ্রোচ করে, দ্যাট ইজ এই ক্ষেত্রে যেটা এল, তাকে আমরা বলি হচ্ছে লিমিটিং ভ্যালু অফ দ্য ফাংশন এফ অফ এক্স ওয়েন এক্স টেন্ডস টু এ। তো এই আইডিয়া আপনাদের সবারই জানা আছে। আবার আরেকটা আইডিয়া আপনাদের জানা আছে, সেটা হচ্ছে আহ, এই লেফট সাইডের যে আইডিয়াটা, এটা আপনারা ক্যালকুলাসে পড়ছেন। এটা এইভাবে আমরা লিমিটকে ডিফাইন করি। কিন্তু রিয়েল অ্যানালিসিস পড়তে গিয়ে আপনারা অল্টারনেট ডেফিনেশন একটা পড়েছেন। কেউ কেউ ক্যালকুলাসেই অলরেডি এই ডেফিনেশনটা হয়তো ইন্ট্রোডিউসড হয়েছেন। সেটা হচ্ছে ইফ ফর অল ইপসাইলন গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্টস ডেল্টা গ্রেটার দেন জিরো সাচ দ্যাট যখনই এক্স মাইনাস এক্স নট, আমি এখানে একটু একটা ভুল রাখবো ইচ্ছা করে, একটু পরে সেটা আমি কারেকশন করব, লেস দেন ডেল্টা, যখনই এটা সত্য হবে তখনই আমরা দেখব যে এফ অফ এক্স মাইনাস এল লেস দেন ইপসাইলন, এই কথাটা সত্য হবে। দেন আমরা বলি যে লিমিট এক্স টেন্ডস টু এক্স নট, সরি বাম পাশে এ দিয়ে ডিফাইন করছি, ডান পাশে এখানে দুইটাকে এক বানায় ফেলে, এটা এক্স নট দিয়ে ফেলি, তাহলে হয়ে গেল। তখন আমরা বলি যে এই ফাংশনটার এক্স টেন্ডস টু এক্স নটে বা এক্স ইকুয়ালস টু এক্স নট বিন্দুতে লিমিটিং ভ্যালুটা হচ্ছে এল। এই ডেফিনেশনটা সবার পরিচিত। আমার প্রশ্ন হচ্ছে, এই বাম পাশের এত সুন্দর একটা ডেফিনেশন বুঝতে সোজা, দেখতে সোজা থাকলে কি এত দরকার ছিল যে এই রিয়েলাইসিসে এই কঠিন ডেফিনেশনটা প্রডিউস করা লাগলো? কারো কোনো আইডিয়া? মানে একটা জিনিস সহজে বোঝা যাচ্ছে, জোর করে কঠিন করে বোঝার দরকার কি? এই ডান পাশের ডেফিনেশনটা কেন লাগলো? কেউ কি বলবেন, বলতে পারবেন? স্যার লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই যখন এক্স দেই আমরা, হ্যাঁ, তখন এর লিমিটিং যে ভ্যালুটা সেটা তো ওয়ান। হ্যাঁ। এখন এইটা তো স্যার এই পাশের ডেফিনেশন তো বোঝা যায় না। মানে এই পরের রিয়েল অ্যানালাইসিস যে ডেফিনেশন ওইটা তো স্যার বেশি ভালো বোঝা যায় যে ওয়ান আসলে কেন হলো। সাইন এক্স বাই এক্স, এই ফাংশনটা টেন্ডস টু ওয়ান অ্যাজ এক্স টেন্ডস টু জিরো, এটা বাম পাশের ডেফিনেশন দিয়ে কেন বোঝা যাবে না? সাইন এক্স বাই এক্স গ্রাফ আপনি ধরেন আপনি গ্রাফটা আঁকতে পারেন না, কিন্তু জিনিসটাকে তো বুঝতে কোনো সমস্যা নেই যে এই ফাংশনটা গ্রাফ হয়, তবে এমন কিছু একটা আসলে এরকম না। আসলে আমরা জানি সাইন এক্স বাই এক্স এর গ্রাফটা কেমন, সেটা হচ্ছে এভাবে ডিমিনিশিং অ্যামপ্লিচিউড হয়, তাই না? সো এক্স টেন্ডস টু জিরোতে ওর ভ্যালুটা ওয়ান, এইটার ফিজিক্যাল মিনিং হচ্ছে, জিওমেট্রিক মিনিং হচ্ছে
যত আমি এই দিক থেকে এক্স জিরোর দিকে আগাবো তত এই ভ্যালুটা ওয়ানের দিকে আগাচ্ছে, যত এই দিক থেকে জিরোর দিকে আগাবো তত ওয়ানের দিকে আগাচ্ছে। এটা হচ্ছে যদি গ্রাফটা কেমন না জানি তার জন্য। আর আমরা ম্যাথের ছাত্র, আমরা এর গ্রাফটা অলরেডি জানি। সো আমাদের আইডিয়াটা হচ্ছে যত আমরা জিরোর দিকে আগাবো ফাংশনটার ভ্যালু ওয়াই এর দিকে আগাচ্ছে, লেফট থেকেও যদি জিরোর দিকে আগায় বা ওয়ানের দিকে আগাচ্ছে। ইদার ওয়ে ওর লিমিটিং ভ্যালু যে ওয়ান, এটা তো রিয়েলাইজ করা যাচ্ছে লেফট সাইড ডেফিনেশন দিয়ে। আপনার বের করতে কষ্ট লাগতে পারে, কঠিন হতে পারে, কিন্তু বের করা যায় না ব্যাপারটা তেমন না। আমার কথাটা বুঝছেন কিনা বললেন। জি স্যার, বুঝতে পারছি। আর কোনো রিজনিং? আচ্ছা, আমি আমার ব্যাখ্যাটা দিব যে ডান পাশে ডেফিনেশনটা কেন দরকার। ইনফ্যাক্ট এই ডান পাশে ডেফিনেশনটা আমার আজকের ক্লাসের কোনো কন্টেন্ট তো না। আমার কন্টেন্ট হচ্ছে কমপ্লেক্স ফাংশন নিয়ে, আমি রিয়েল ফাংশন নিয়ে কথা বলতেছি। বাট আমার আসলে মোটিভেশনটা ক্রিয়েট করাটা জরুরি, না হলে মিনিংলেস লাগবে লাগবে আপনাদের কাছে। সো আমি এই যে লেখা ডেফিনেশনটা, এই ডেফিনেশনটাকে একটু বুঝতে চাই। তো বুঝার জন্য আমি একটু গ্রাফ আঁকতে চাই। তো আহ, ধরা যাক এটা আমার ফাংশনের গ্রাফ। ধরা যাক এটা আমার ফাংশনের গ্রাফ। সো আসলে আমি চাচ্ছি খুব সুন্দর একটা প্লেসে আমার এই হলোটা থাক। ধরা যাক এটা আমার ফাংশনের গ্রাফ। সো দিস ইজ এল। প্রথমে আপনারা আমাকে একটু বলবেন যে এই কথাটার মানেটা কি। এই কথাটার মানেটা কি? সো টেকনিক্যালি এই হচ্ছে আমার এক্স নট। সো এক্স মাইনাস এক্স নট লেস দ্যান ডেল্টা, এই কথাটার মানে বোঝা যাচ্ছে হচ্ছে এক্স নট একটা ফিক্সড পয়েন্ট। তো সেই সকল এক্স বিন্দু যারা এক্স নট থেকে ডেল্টা ডিস্টেন্সের ভিতরে আছে, রাইট? পরম মান অফ এক্স, এই কথাটা মানে আমরা জানি হচ্ছে অরিজিন থেকে ডিস্টেন্স। মানে অ্যাবসলিউট ভ্যালু অফ এ মাইনাস বি, এটা আসলে রিয়েল নাম্বারের ক্ষেত্রে বোঝায় যে এ আর বি দুইটা রিয়েল নাম্বার হইলে তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু অফ এ মাইনাস বি। কমপ্লেক্সের ক্ষেত্রে এটা সত্য, জেড ওয়ান জেড টু দুটা কমপ্লেক্স নাম্বার যদি হয়, আমরা এটা দেখে আসছি, এটা জেড ওয়ান এটা জেড টু যদি হয়, তাহলে এদের মাঝখানে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে মডুলাস অফ জেড ওয়ান মাইনাস জেড টু। এনিওয়ে এটা বাইরের আলোচনা। সো তার মানে আমি বুঝতে পারতেছি যে মেবি কোনো এইটা আসলে একটা, এটা আসলে টেকনিক্যালি একটা ইন্টারভাল। এক্স নট কে সেন্টার করে দুই পাশে ডেল্টা রেডিয়াসের যদি আমি এক্সপ্যান্ড করি, তাহলে এই যে ইন্টারভালটা, এখানে সেই সকল এক্স নিয়ে কথা বলা হচ্ছে যারা এই ইন্টারভালের ভেতরে বিলং করে, এক্সক্লুডিং দ্য বাউন্ডারি পয়েন্টস, বিকজ এখানে ইকুয়াল সাইন নেই। এটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলবেন প্লিজ, এটা আপনাদের জন্য সিম্পল জিনিস। একইভাবে এই কথাটাও তার মানে একটা ইন্টারভাল মিন করতেছে। এফ অফ এক্স হচ্ছে ওয়াই এর ভ্যালু, ওয়াই এফ অফ এক্স কে মনে মনে ওয়াই পড়েন। তার মানে ওয়াই এক্সিসে যাকে প্লট করতেছি তার ক্ষেত্রে বলা হইতেছে সেই সকল ওয়াই যে এল কে সেন্টার করে ইপসাইলন রেডিয়াসের ভিতরে থাকে। সো মেবি এখানে আমার একটা রেডিয়াস আছে ইপসাইলন, তার রেডিয়াস হচ্ছে ইপসাইলন, এইরকম একটা ইন্টারভাল আমার আছে। সো এই রেড সার্কেলের ভিতরে আসলে সেই সকল ওয়াই এর কথা মিন করা হইতেছে যারা এই ইন্টারভালটুকুর ভিতরে থাকে। এবার পুরা কথাটা বোঝার চেষ্টা করি। এখানে বলতেছে ফর অল ইপসাইলন, আমরা নন নেগেটিভ মানে পজিটিভ ইপসাইলনের কথা, আমাদের ডেল্টা এবং ইপসাইলন দুজনই পজিটিভ, তো সকল ইপসাইলনের জন্য একটা করে ডেল্টা থাকতে হবে। তো সকল ইপসাইলনের কথা ভুলে গিয়ে আমরা একটু সহজ করি, আমরা মনে করি একটা ফিক্সড ইপসাইলন আমাকে দেয়া আছে। ইপসাইলনটা কোথায় ইউজ হয়েছে? ইপসাইলনটা এখানে ইউজ হয়েছে। তার মানে ওয়াই এক্সিস এর এই রেডিয়াসটার ব্যাপারে বলা হচ্ছে। সো আমরা ধরলাম এই পার্টিকুলার যে ইপসাইলনটা এখানে চুজ করছি ড্রয়িং এ, এই ইপসাইলনটাকে আমরা চুজ করছি। তার মানে ফর অল নি ভুলে যান, একটা ইপসিলন গিভেন, তার জন্য করেসপন্ডিং একটা ডেল্টা খুঁজতে হবে। তার মানে ডেল্টাটাই যে এখানে এঁকে ফেলছি ডেল্টা রেডিয়াসের, এটা আগে থেকে এক্সিস্ট করে না, আমার ডেল্টা খুঁজতে হবে। সো মুছে দিই, এই ইপসাইলনের জন্য, এই ফিক্সড ইপসাইলনের জন্য আমি একটা ডেল্টা খুঁজবো। সো দ্যাট যখনই আমি এক্স নিব এই ইন্টারভালের ভেতরে, ওয়াইটা এই ইন্টারভালের ভিতরেই আসতে হবে। এইটা মেক শিওর করা যায় কিভাবে? দেখেন, এই পয়েন্ট বরাবর ইনভার্স ইমেজ হচ্ছে এইটা, এই পয়েন্ট বরাবর ইনভার্স ইমেজ হচ্ছে এইটা। তাতে আমি দেখতে পাচ্ছি ডানে আমি এত দূর যেতে পারতেছি, বায়ে আমি এত দূর যেতে পারতেছি। চোখের আন্দাজে বোধহয় বুঝতে পারতেছেন এই ডানের অংশটুকু ছোট আর বায়ের অংশটুকু বড়।
সো ধরা যাক ডানের অংশটুকুর নাম দিলাম ডেল্টা 1 আর বায়ের অংশটুকুর নাম দিলাম ডেল্টা 2। সো এই ড্রয়িং আমি আসলে চুজ করতে চাচ্ছি ডেল্টা ইকুয়ালস টু মিনিমাম অফ দিস টু। এক সেকেন্ড আমি একটু চিন্তা করে দেখি। প্রত্যেক পিক্সেলের জন্য একটা ডেল্টা পাবো যাতে করে এর মধ্যে ইমেজ হইলে, হ্যাঁ ঠিক আছে, মিনিমাম অফ ডেল্টা 1 এন্ড ডেল্টা 2। আর এখানে যে ড্রয়িংটা আমি করছি সেই পার্টিকুলার ড্রয়িং এর জন্য সেটা ডেল্টা 1। তার মানে আমি এই ডেল্টা 1 রেডিয়াসের ডেল্টা চুজ করতেছি, ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা 1 চুজ করতেছি। এই চুজটা করাতে দেখেন বিষয়টা উপরের কথাটা মেক শিওর হয় কিনা দেখেন, যে যখনই আমি এক্স এই ডেল্টা রেডিয়াসের ভিতরে চুজ করব, হুইচ মিনস এইটুকু আমি অন্য কালারে দেখাই, হুইচ মিনস এইটুকু, তখনই তার করেসপন্ডিং ইমেজটা এইটুকুর মধ্যে আসতেছে। সো এই এই সবুজ উইন্ডোর মধ্যে প্রতিটা এক্স এর জন্য যে ওয়াইটা আসবে সেটা একটুর জন্য একটু ভিতর অল্প একটু ব্যবধান রেখে এই ইপসাইলন ব্র্যাকেটের ভিতরে পড়ে গেছে। এই এই পার্টিকুলার ইপসাইলনের জন্য এই পুরো কনস্ট্রাকশনটা সত্য। আর একবার একটু রিভাইজ করি, আমি একটা ইপসাইলন চুজ করছি, তার মানে আমি ওয়াই অক্ষে এল কে কেন্দ্র করে একটা ব্র্যাকেট চুজ করছি। ওই ইপসাইলনের জন্য আমি এমন একটা ডেল্টা খুঁজে বের করছি যাতে করে ওই ডেল্টা ব্র্যাকেটের ভিতর যেই এক্সই চুজ করি না কেন তার যে ইমেজটা সেটাও ইপসাইলন ব্র্যাকেটের ভিতরই আসতেছে। এবং ডেল্টাটা চুজ করার সময় এই ব্যাপারটা আমাকে কাজে লাগাইছে। যদি আমি এর থেকে বড় একটা ডেল্টা চুজ করতাম তাহলে বিপদ হয়ে যেত। কেন? কারণ ফর এক্সাম্পল এইখানে যদি এক্স চুজ করতাম সেইটা এই রেডিয়াসের বাইরে চলে গেছে। বাট আমাকে মানে ওই বাইরেটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না, কোনো মতে একটা ডেল্টা খুঁজে পেলেই হইলো যেই ডেল্টাটা ওয়ার্ক করে। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? আমরা একটা সার্টেন ইপসাইলনের জন্য পুরো কনস্ট্রাকশনটা করছি, বাট এইটুকুই বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? ওকে। এইবার মনে করেন আমি এইখানে এবার মূল কথায় আসি, এই ফর অল ইপসাইলনটা হচ্ছে আমাদের আসলে এই পুরো ট্রিকের মধ্যে সবচেয়ে মেইন ট্রিক। এই মাত্র যে কনস্ট্রাকশনটা ক্লেমটা হচ্ছে প্রতিটা ইপসাইলনের জন্য এই কনস্ট্রাকশনটা করতে পারতে হবে, হুইচ মিনস আসলে প্রতি ইপসাইলন মানে পৃথিবীতে যত পজিটিভ রিয়েল নাম্বার আছে ইপসাইলনের ভ্যালু তার মধ্যে যেটা খুশি চুজ করলেই আমার এই কনস্ট্রাকশন সত্য থাকতে হবে। কিন্তু আমি মোর কনসার্ন হচ্ছে ছোট থেকে ছোটতর ইপসাইলনের জন্য। আপনি যত ছোট ইপসাইলন চুজ করেন না কেন, প্রতিবারই যদি আপনি এখানে দরকার পড়লে আরো ছোট একটা ডেল্টা খুঁজে পান, হোক ছোট, কিন্তু ডেল্টা যদি প্রতিবারই খুঁজে পান, একটা পাইলেই চলবে, আরো ছোট করেন ইপসাইলন, যেতে যেতে একদম এল এর কাছেই পড়ে যান পুরো, মানে স্যান্ডউইচ করতে করতে এল এর মধ্যেই ঢুকে যেতেছেন পারলে, তাতে লাগলে এখানেও ছোট হচ্ছে ব্র্যাকেট। কিন্তু আপনি ব্র্যাকেট আস্তে আস্তে যত ছোট করতেছেন ইপসাইলনের ভ্যালু যত ছোটই করেন না কেন, করেসপন্ডিং এখানে কোনো না কোনো ডেল্টা খুঁজে পাচ্ছেন, সো দ্যাট ওই ডেল্টা ব্র্যাকেটের প্রত্যেকের ইমেজ ওই ইপসাইলন ব্র্যাকেটের ভিতরে থাকার গ্যারান্টি আছে। এটা যদি এভরি ইপসিলনের জন্যই সত্য হয় তাহলে ছোট থেকে ছোটতর সকল ইপসিলনের জন্যই পার্টিকুলারলি ছোট হবে, সত্য হবে, হুইচ মিনস কাইন্ড অফ এইখানে যে এই যে আস্তে আস্তে অ্যাপ্রোচ করা এক্স নটের দিকে দুই পাশ থেকে চাপ দিতে দিতে ওই ব্যাপারটাই কিন্তু মেকশিওর হচ্ছে। আপনি মেকশিওর করছেন এক্স এর ভ্যালু এক্স নটের দিকে যদি চাপ দিয়ে 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 আগাতে থাকি, তাহলে এইখানেও স্যান্ডউইচ হইতে হইতে ওয়াই এর ভ্যালুটা এল এর দিকেই চাপ দিয়ে আগাইতে থাকবে। এইটা আরবিট্রারিলি স্মল ইপসিলনের জন্য সত্য, যত খুশি ছোট ইপসিলন নেন না কেন তাও এটা সত্য। এটা যদি আপনি প্রমাণ করতে পারেন আপনি আসলে বেসিক্যালি প্রমাণ করে ফেলছেন আমার ফাংশনটা লিমিটিং ভ্যালু ওই বিন্দুতে আসলে এল। কারণ যদি লিমিটিং ভ্যালুটা এল না হইতো তাহলে এটা সত্য হইতো না। এইটা হচ্ছে আইডিয়া। তার মানে এই বাম পাশের যে ডেফিনেশন আর ডান পাশের যে ডেফিনেশন এদের মধ্যে একটা ইকুইভ্যালেন্স আছে। যাহাই বাম পাশে বলা আছে কাইন্ড অফ তাহাই ডান পাশে বলা আছে, খালি দুইটা ভিন্ন ল্যাঙ্গুয়েজে বলা আছে। কিন্তু বায়ের ল্যাঙ্গুয়েজটা সহজ ল্যাঙ্গুয়েজ ছিল, ফর এক্সাম্পল ইংলিশ। আর ডানের ল্যাঙ্গুয়েজটা কঠিন ল্যাঙ্গুয়েজ, ফর এক্সাম্পল জার্মান, যেই যে ভাষায় সব শব্দই বিভৎস বিদঘুটে শোনায় আমার কাছে আর কি, বা আপনাদের কথা জানি না। সো এত সহজ ল্যাঙ্গুয়েজ থাকতে আমি কঠিন ল্যাঙ্গুয়েজটাকে কেন চুজ করব? প্রশ্ন এখন অ্যান্সার করি নাই, কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার এই ব্যাখ্যাটা দেওয়া জরুরি ছিল। আর এই ব্যাখ্যাটা আপনাদের বেশিরভাগেরই অলরেডি জানা জিনিসই আগে করে আসছেন, তাও আমার একটু প্রয়োজনের জন্য রিভাইজ করা লাগলো। কারো কোথাও কোনো এই বিষয়ে কোয়েশ্চেন আছে কিনা বলতে পারেন? আচ্ছা, এবার আসি আমার কথায়। ধরেন আমি এখন আপনাকে একটা টু ভ্যারিয়েবল ফাংশন দিলাম, জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই। ওর গ্রাফটা কেমন হবে? আপনারা মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস সেকেন্ড ইয়ারে করে আসছেন, কোন একটা সাম কাইন্ড অফ সারফেস হবে।
সো ধরা যাক এইটা হচ্ছে সেই এক্স নট, কোন একটা পয়েন্ট এক্স নট কমা ওয়াই নট। আপনারা জানেন টু ভ্যারিয়েবল ফাংশনের ক্ষেত্রে এই দুইজন এক্স আর ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, জেড হচ্ছে ডিপেন্ডেন্ট। তার মানে আপনি যেমন খুশি এক্স নট কমা ওয়াই নট আপনার ডোমেইনে চুজ করতে পারবেন, করেসপন্ডিং ওর উপর ডিপেন্ড করবে ওইখানে হাইট জেডটা কত হবে। সো এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স নট, ওয়াই নট, জেড নট। ইন আদার ওয়ার্ডস এইখানে যে হাইটটা, সেই হাইটটা হচ্ছে জেড নট। এখন আমি যদি বলি যে লিমিট x comma y tends to x naught comma y naught of the function f of xy, এইটা ইকুয়ালস টু জেড নট, এইটা যে হবে। আচ্ছা, জেড নট না দিয়ে নামটা দিলাম এল, লিমিটটাকে এল দিয়ে লিখে আসতেছি তো এতক্ষণ ধরে। তো এই কোঅর্ডিনেটটা মুছে দিই। লিমিট এক্সিস্ট করার জন্য ওই ফাংশনের হাইটটা এক্সিস্ট করা জরুরি না, বা ফাংশনের ভ্যালুটা এক্সিস্ট করা জরুরি না। আচ্ছা, আগের পেজে একটা ভুল বলছিলাম, আমি ইচ্ছাকৃত করবো, আমি একটু ওই সার্ফেস আবার ব্যাক করবো, এখানটা ভুল আছে। সেই ভুলটা কি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। সো একটু অফ টপিকে যাচ্ছি। সেটা হচ্ছে, যদি সিঙ্গেল ভ্যারিয়েবল একটা লিমিটের অঙ্ক করি, এক্স টেন্স টু থ্রি, এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস থ্রি, এই অঙ্কটা আমরা ছোটবেলায় যখন করতাম কি নিয়মে করতাম? এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি। তো এটা কাটাকাটি করতাম, যেটা কিনা ম্যাথমেটিক্সে অ্যালাউড না। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা তাও ভুলভাল করলে চলবে, ম্যাথের স্টুডেন্টরা এটা আমরা করতে পারি না, তাও কোনো একটা কারণে করে ফেলতাম। দেন আমরা লিখতাম লিমিট হচ্ছে থ্রি প্লাস থ্রি ইকুয়ালস টু সিক্স। এই যে স্টেপস গুলো সে কি করলাম, আর মোর ইম্পর্টেন্টলি কাটাকাটিটা আমরা আদৌ করতে পারি কিনা, এইটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে। কেউ কি বলতে পারবেন এর এখানে ব্যাখ্যাটা কি? কাটাকাটি কি আসলে করছি কিনা, বা করলেও কেন করতে পারতেছি? দেখেন, আমরা দুইটা ফাংশন ডিফাইন করি, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস থ্রি, আর জি অফ এক্স ইকুয়ালস টু ডিফাইন করলাম এক্স প্লাস থ্রি। আমার প্রশ্ন, এফ অফ এক্স আর জি অফ এক্স কি সেম কিনা? এনিওয়ান? এরা মোটেই সেম না। দুইটা ফাংশন সেম কখন হয়? যদি তাদের ডোমেইনে এভরি পয়েন্টে তাদের ভ্যালু এগ্রি করে। দেখেন, আপনার মনে হইতেছে যে এখানে এক্স মাইনাস থ্রি কাটাকাটি গিয়েই আসলে এক্স প্লাস থ্রি আসে, কিন্তু দেখেন একটা মাত্র পয়েন্টও যদি পান যেই পয়েন্টে এফ অফ এক্স আর জি অফ এক্স সেম ভ্যালু দেয় না, নাকি একজন, আমার কথা আস্তে শোনা যাচ্ছে বলছে একজন, এটা কি একজনই নাকি সবার কাছেই মনে হচ্ছে? স্যার ঠিকই শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে যিনি লিখেছেন উনি, আপনি, আপনার একারই বোধহয় সমস্যা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই 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 ফাংশনে এক্স মানে দুইটা ফাংশনের মধ্যে ডোমেইনে যদি একটা সিঙ্গেল পয়েন্টও পান যেই পয়েন্টে ফাংশন যেটা এগ্রি করে না, তাহলে তারা সেম ফাংশন না। দেখেন, এক্স এর অলমোস্ট সব ভ্যালুর জন্যই এফ অফ এক্স আর জি অফ এক্স সমান, কিন্তু আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন জি অফ থ্রি হচ্ছে সিক্স, আর এফ অফ থ্রি কত? উত্তর হচ্ছে আনডিফাইন্ড। ডিফাইন্ডই না, ডিফাইন্ড হইলে না সেম কিনা চেক করতাম। তার মানে এই দুটা ফাংশন সেম না। কিন্তু আমি যদি এখন নতুন ভাবে একটু ডিফাইন করি, সে এফ অফ এক্স, না আমার এফ অফ এক্স না দিই, ধরেন এইচ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস থ্রি, এক্স নট ইকুয়ালস টু থ্রি। আর জি অফ এক্স যেটা ছিল সেটাই, জি অফ এক্স হচ্ছে এক্স প্লাস থ্রি। এবার আমার প্রশ্ন, এইচ অফ এক্স আর জি অফ এক্স কি সেম? এইখানে আমি বলে দিলাম এক্স নট ইকুয়ালস টু থ্রি। অর্থাৎ আমি ফোর্সফুলি ডোমেইন থেকে থ্রি বাদ দিয়ে দিছি। তাহলে এখন ডোমেইন, তার মানে টেকনিক্যালি স্পিকিং বোথ ফাংশনের ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বারস মাইনাস থ্রি, হুইচ মিনস ডোমেইনের মধ্যে আর কোনো ভেজাল পয়েন্ট থাকলো না। এখন ডোমেইনের এভরি পয়েন্টে এইচ অফ এক্স আর জি অফ এক্স এগ্রি করে। সো এইটা এখন একটা ভ্যালিড রিলেশন। এবার আসি কেন আমি এই কম্প্যারিজনটা দেখাইলাম। দেখেন, আগের পেজে দেখে আসছি যে এই যে এক্স এর ভ্যালুটা এক্স নট এর যত কাছে আসতেছে, ওয়াই এর ভ্যালুটা তখন এল এর তত কাছে আসতেছে। এইরকম হইলে আমরা তখন বলবো যে ফাংশনাল লিমিট এল ওই পয়েন্টে। কোথাও বলা নাই যে এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে ফাংশনটার ভ্যালু কত। ফর এক্সাম্পল, আমি একটা সুন্দর উদাহরণ দিয়ে যদি একটু বোঝানোর চেষ্টা করি, একটা ফাংশন মনে করেন নাম দিলাম কে অফ এক্স,
ইকুয়ালস টু পিসওয়াইজ ফাংশন x² - 9/x - 3 যখন x নট ইকুয়ালস টু 3, আর মনে করেন 1 যখন x ইকুয়ালস টু 3। এই ফাংশনটা গ্রাফ কেমন হবে? এই ফাংশনটা দেখেন, এই লোকটা 3 বাদে বাকি পয়েন্টে এই লোকের মতো দেখতে, x+3 এর মতো দেখতে। সো উই নো এটা অলমোস্ট একটা স্ট্রেট লাইন, শুধুমাত্র একটা পয়েন্টে ভেজাল। ওই একটা পয়েন্টে একটা ভ্যালু স্কিপ করে সে কন্টিনিউ। এইটা হচ্ছে আমার সেই পয়েন্ট 3। এখন কে অফ এক্স ফাংশনটা এমন ভাবে দেয়া আছে যে ওর ডেসক্রিপশন হচ্ছে এক্স এর ভ্যালু 3 এর কাছে আসতেছে, ওয়াই ইনক্রিজ পাচ্ছে পাচ্ছে পাচ্ছে, এই জায়গার ভ্যালুটা আমরা জানি কত, সেটা 6। যেই না 3 আসলো, ফাংশনটা হুট করে জাম্প করলো, জাম্প করেও নিচে আরেকটা ভ্যালু 1 চুজ করলো। আচ্ছা, এটা 1 না দিয়ে দেন 10। সো যেই না, কারণ এখানে আমার আঁকার জায়গা নেই, আর কিছু না, আর কোনো রিজন নাই। সো এটা হচ্ছে 10। সো এক্স এর ভ্যালু 3 তে আসা মাত্র জাম্প করে সে 10 গেল, পর মুহূর্তে আবার জাম্প করে সে 6 এর পর থেকে কন্টিনিউ করতেছে। এই ফাংশনটা দেখতে এরকম। সো দিস ইজ দ্য ড্রয়িং অফ দ্য ফাংশন। আমার প্রশ্ন, লিমিট x টেন্ডস টু 3 কে অফ এক্স হোয়াট? এটা কি 10 নাকি এটা 6? কেউ কি বলতে পারেন? এনিওয়ান? 6। 6 স্যার। এক্স্যাক্টলি 6। এটা কখনোই 10 না, তার কারণ হচ্ছে ওই এক্স এর ভ্যালু 3 তে অ্যাপ্রোচ করলে ওয়াই কার দিকে অ্যাপ্রোচ করে সেটা হচ্ছে লিমিটেড ডেফিনেশন। ওই পার্টিকুলার পয়েন্টে ফাংশনের ভ্যালু 10 নাকি হোয়াট এভার ইট ইজ নাকি আনডিফাইন, সেটা দিয়ে ফাংশনের কিছু লিমিটেড ডেফিনেশনে কোনো ইন্টারেস্ট আসলে এখানে নাই। ফাংশনাল ভ্যালু নিয়ে লিমিটেড কোনো কিছু আসলে ডিপেন্ড করে না। হুইচ মিনস এখন আমরা মানে রেডি এইখানে আমরা কি করলাম বা এই স্টেপটা কেন বৈধ সেটা ব্যাখ্যা করতে। সেটা হচ্ছে এই বক্সের ভিতরে লোকটাকে আমি এই সার্কেলের ভিতরে লোকটা লিখি নাই, দিস গাই ইজ নট ইকুয়ালস টু দিস গাই। দেখেন, লিমিট x টেন্ডস টু 3 কথার মানে হয়েছে x 3 এর কাছে যাবে, কিন্তু 3 এর ইকুয়াল হবে না। কখনোই 3 এর কাছে থেকে কাছে যেতে থাকবে, কখনো ইকুয়াল হবে না। তার মানে এই ফাংশনটার ভ্যালু 3 তে আমি কখনো ক্যালকুলেট করবই না। আর এই কাটাকাটিটা না জায়েজ কেবলমাত্র x=3 হইলে, বাকি ভ্যালুর জন্য এই কাটাকাটি জায়েজ আছে। আমাদের এক্স তো 3 হইতে যাচ্ছে না, হুইচ মিনস এই কাটাকাটি করলেও আসলে সমস্যা নাই। তারপরও মানে এটা একটু ইনফর্মাল জিনিস, আমরা আসলে এই বক্সের লোকটাকে এই সার্কেলের লোকটা লিখি না, আমরা আসলে এই লিমিটটা আর এই লিমিটটা লিখি। তার মানে আমি এইখানে আসলে লিমিট x টেন্ডস টু 3 ছিল এক ফাংশন, উইথ এই ফাংশনটা হচ্ছে এইচ অফ এক্স ফাংশন। তার বদলে পরের লাইনে আমি লিখে দিচ্ছি লিমিট x টেন্ডস টু 3 জি অফ এক্স ফাংশন। এই এইচ অফ এক্স আর জি অফ এক্স এর কথা মিন করতেছি। আর এখানে এফ অফ এক্স না লিখে এইচ অফ এক্স লিখছি, তার একমাত্র কারণ হচ্ছে 3 এর ইকুয়াল আমরা কখনো এমনি হইতে যাচ্ছি না। উই ক্যান সেফলি রিমুভ 3 ফ্রম দ্য ডোমেইন। সো এই লিমিটটা আর এই লিমিটটা একই ভ্যালু দেয়। সো প্রশ্নে আসছিল এই লিমিট, তার বদলে আমি আরেকটা লিমিট বের করছি, বিকজ আই নো যে তারা সেম লিমিট দিবে, আর কিছু না। ওকে, এখন আমি, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তো এখন আমি এইখানে 2 ভ্যারিয়েবলের এক্সাম্পলটাতে এবার আসি। সো আমরা জানি যে লিমিট এক্সিস্ট করে কিনা সেটা চেক করার পরে প্রশ্ন হচ্ছে সেই লিমিটিং ভ্যালুটা কত। আর এক্সিস্ট করে কিনা চেক করার উপায় হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল ক্ষেত্রে ডান এবং বাম বা লেফট বা রাইট দুই দিক থেকে আমি আমার পয়েন্টের কাছে যাব। কিন্তু এইখানে আমার পয়েন্ট হচ্ছে এমন একটা জায়গায় 2D প্লেনে, মাত্র দুইটা দিক থেকে তার দিকে না, ইনফাইনিটলি মেনি দিক থেকে তার দিকে অ্যাপ্রোচ করা যায়। তাও তো আমি ইনফাইনিটলি মেনি স্ট্রেট লাইন ডিরেকশন দিলাম, আরো আছে ইনফাইনিটলি মেনি কার্ভ বরাবর তার দিকে অ্যাপ্রোচ করা যায়। সো এই ইনফাইনিটলি মেনি ডিরেকশন সব টেস্ট করে চেক করে আমরা যদি দেখি যে সব ডিরেকশন বরাবর সেম এল এর দিকে ভ্যালুটা অ্যাপ্রোচ করে ওয়াই এর মানে জেড এর, তাহলে আমরা বলবো যে দিস লিমিট ইজ ট্রু। এখানে আমরা এল লিখতে আগ্রহী। এখন ইনফাইনিটলি মেনি ডিরেকশন চেক করতে করতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু চেক করা শেষ হবে না। লিমিট এক্সিস্ট না করা দেখানোর জন্য আমার দুইটা মাত্র ডিরেকশনের মধ্যে ডিসএগ্রিমেন্ট দেখাতে পারলেই চলে, কিন্তু লিমিট এক্সিস্ট করে দেখানোর জন্য লিটারালি ইনফাইনিটলি মেনি ডিরেকশনই টেস্ট করা লাগবে। তার থেকেও ঝামেলা আছে, যেমন ইনফিনিটি মেনি ডিরেকশন কোনোভাবে গায়ে ভিউটা আপনি চেক করছেন, ইনফিনিটি থেকে বড় ইনফিনিটিও আছে, আপনারা। এই,
আচ্ছা, ওই অন্যদিকে চলে যেতে এই ফালতু আলোচনা বাদ দেন, থাক, আমরা আমাদের টপিকে থাকি। সো ইনফিনিটলি মেনি ডিরেকশন বরাবর টেস্ট করা আসলে পসিবল না। তার মানে এই যে লেফট হ্যান্ড সাইডের যে ডেফিনেশন, এই ডেফিনেশনটা টু ভ্যারিয়েবল ফাংশনের ক্ষেত্রেই ওয়ার্ক করে না। কিন্তু আমরা আসলে এমন একটা ডেফিনেশন চাই যেটা নট জাস্ট টু ভ্যারিয়েবল, লাগলে ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই জেড থ্রি ভ্যারিয়েবল, নট অনলি দ্যাট, পি কমা কিউ ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই জেড, ইনপুট তিনটা আউটপুট দুইটা, এরকম অল পসিবল সিনারিওর জন্য যেন ওয়ার্ক করে। আমরা এমন একটা ডেফিনেশন চাই। ওই রকম একটা ডেফিনেশন খুঁজতে গিয়ে আসলে এই ডেফিনেশনটাকে প্রডিউস করা যায়। এন্ড এই ডেফিনেশনটা আসলেই এরকম এভরি কেসের জন্য ওয়ার্ক করে। কিরকম দেখেন, যদি আপনি এখন এই সেম ডেফিনেশনটা আমি খুব ছোট করে এখানে, মানে ফর অল ইপসাইলন, আমি একটু অন্য করে লিখি, খুব খুব ছোট করে যদি আরেকবার একটু লিখি এবং এইখানে যদি অ্যাপ্লাই করতে চাই, ফর অল ইপসাইলন গ্রেটার দেন জিরো দেয়ার মাস্ট এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন জিরো সাচ দ্যাট, এখন আমার ফাংশনটা টু ভ্যারিয়েবল, সো ওয়েন এভার এক্স কমা ওয়াই অ্যাবসলিউট ভ্যালু অফ এ মাইনাস বি, এইটার মানে আমরা দেখছিলাম ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি। সো আমরা খুব সেফলি এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স নট মাইনাস ওয়াই নট অ্যাবসলিউট ভ্যালু দেখে দেখে যদি এটা লিখি, এখানে আগে যা ছিল তার দিকে তাকায় তাকে দেখে দেখে যদি এটা লিখি, এটা কাইন্ড অফ মিনিংলেস সাউন্ড করে। কিন্তু তার থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুর অল্টারনেট যে ডেফিনেশন ডিস্টেন্স, সেটাতে যেতে পারি। সো ডিস্টেন্স অফ এক্স ওয়াই অ্যান্ড এক্স নট ওয়াই নট যখনই ডেল্টার ভিতরে হবে, করেসপন্ডিংলি এইখানেও ডিস্টেন্স অফ, কিন্তু আউটপুটটা যেহেতু সিঙ্গেল ভ্যারিয়েবল, অ্যাবসলিউট রেখেই কাজ করতে পারি, জেড মাইনাস এল তখন ইপসালনের ভিতর চলে আসবে। দেন আমরা বলে দিব লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু এক্স নট ওয়াই নট অফ দ্য ফাংশন এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু এল। এই ডেফিনেশনটা কিভাবে ওয়ার্ক করতেছে দেখেন, আমরা এখন আগের মতোই এক্স নট ওয়াই নট পয়েন্ট থেকে যেই সকল এক্স ওয়াই পয়েন্ট ডেল্টা রেডিয়াসের মধ্যে থাকে, দ্যাট ইজ এই সার্কেলের কথা বলতেছি, এই ডেল্টা রেডিয়াসের সার্কেলের ভিতরে যখনই আমার এক্স ওয়াই পয়েন্টটা থাকবে, তখনই করেসপন্ডিংলি এইখানে কোন একটা ইপসাইলন ব্র্যাকেট পাওয়া যাবে যার ভিতরে আমার আউটপুটটা থাকবে। এবং আগের মতোই আমি মূলত আসলে ছোট থেকে ছোটতর রেডিয়াসের সার্কেল চাচ্ছি, তাহলে হয়তোবা এখানে ছোট থেকে ছোটতর ইন্টারভাল আসবে, বাট এভরি ইপসাইলনের জন্য ইন পার্টিকুলার ছোট থেকে ছোটতর আরবিট্রারিলি স্মল ইপসাইলনের জন্য এরকম ডেল্টা আমি অলওয়েজ খুঁজে পাবো। এর গ্যারান্টি যদি থাকে, তার মানে আসলে আমি এইখানে স্যান্ডউইচিং করে চিপা দিতেছি এক্স নট ওয়াই নট কে, করেসপন্ডিং এখানে এল চিপা খাচ্ছে। সো আগের ডেফিনেশন এইখানেও ক্যারি অন করতেছে এবং এই 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 ডেফিনেশন এখনো সেন্স মেক করতেছে। এবং আপনি চাইলে একে দেখাইতে পারবেন না ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই জেড ফাংশন, এরকম কাউকে একে দেখাইতে পারবেন না, বিকজ ফোর ডাইমেনশন হবে। কিন্তু একে না দেখায়ও ফোর ডাইমেনশন, মানে আমরা তো লিনিয়ার যারা পড়ছি, সো 100 ডাইমেনশনের দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা কিন্তু আমাদের জানা আছে। ফোর ডাইমেনশন আমরা চিনি না দেখতে কেমন, সো এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান ডাব্লিউ ওয়ান, এক্স টু ওয়াই টু জেড টু ডাব্লিউ টু, এই দুইটা পয়েন্ট কিভাবে কোথায় অবস্থান করে আমরা বুঝি না, কিন্তু এদের ডিস্টেন্সের ফর্মুলা আমাদের জানা আছে। ওই রুট ওভারের ভিতরে একটা স্কোয়ার বাড়াই দিলেই চলে, রাইট? হুইচ মিনস এইরকম স্ট্রাকচার, যেহেতু ডিস্টেন্সের ফর্মুলা বানাইতে আমার কষ্ট নাই, এইরকম স্ট্রাকচার আমি এনি ডাইমেনশনাল ফাংশনের জন্যই করতে পারবো। ধরেন পি কিউ এফ অফ এক্স ওয়াই জেড, এরকম যদি ইনপুট তিনটা আউটপুট দুইটা যদি হয়, তাহলে কি করতাম, এইখানে নিতাম হচ্ছে এক্স ওয়াই জেড এর থেকে এক্স নট ওয়াই নট জেড নট এর ডিস্টেন্স যখনই ডেল্টার থেকে কম হবে, এইখানে তখন পি কিউ এর ডিস্টেন্স পি নট কিউ নট থেকে ইপসাইলনের কম হবে, এইভাবে ডিফাইন করে দিতাম। সো এইভাবে এই ইপসাইলন ডেল্টা ডেফিনেশনটা আমাকে হেল্প করছে লিমিটেড আইডিয়াকে জেনারেলাইজ করতে ফর এনি ডাইমেনশন। আমি কি বুঝাইতে পারছি কিনা বা সেন্স মেক করাতে পারছি কিনা? ওকে, এইবার আমরা এত কষ্ট, ও উম, এখনো এখনো আমি এই কারেকশনটা করিনি, ভুলেই যাচ্ছিলাম। এই যে আমরা একটা কথা এখানে লিখছি না, যে আসলে আমরা এক্স থ্রি পর্যন্ত যাই নাই, থ্রি এর আগ পর্যন্ত গেছি, থ্রি এর খুব ক্লোজ গেছি কিন্তু থ্রিতে যাই নাই। তার মানে হচ্ছে আমার এই ডেফিনেশনে মেক শিওর করতে হবে এক্স এক্স নট এর অনেক কাছে যাচ্ছে কিন্তু পুরাপুরি এক্স নট এর সমান হচ্ছে না। ওইটা করার জন্য আমরা যেটা করি, এখানে জিরো লেস দেন এটুকু অ্যাড করি।
কারণ অ্যাবসলিউট ভ্যালু যেহেতু নিয়েছে, এটা নেগেটিভ তো কোনোদিনও হবে না, জিরোর সমান বা বড় হবে। আমি জাস্ট জিরোর সমান হওয়ার অপশনটাকে নষ্ট করে দিছি, হুইচ মিনস এক্স কে এক্স নট এর সমান হওয়ার আর কোনো চান্স দিচ্ছি না। তার মানে এই ডেফিনেশনেও এইখানে জিরো লেস দেন এটুকু আসতে হবে, যাতে মেক শিওর করা যায় এক্স কমা ওয়াই বিন্দুটা এক্স নট ওয়াই নট বিন্দুতে গিয়ে পতিত হবে না, তার অনেক কাছে যাবে কিন্তু এক্স্যাক্টলি ওই বিন্দুতে যাবে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন। এইবার আমরা ডিফাইন করতে পারবো কমপ্লেক্স লিমিট, এবং কমপ্লেক্স লিমিট আমার কাছে সেন্স মেক করবে, বিকজ ইপসাইলন ডেল্টা কেন কিভাবে জেনারেলাইজ হয়ে আসছে সেটা আমরা জেনে গেছি। সো ইফ ফর অল ইপসাইলন গ্রেটার দেন জিরো there exists delta greater than zero such that complex function w equals to f of z, এটা দেখতে কেমন হয়? এটা আসলে দেখতে হয় u plus iv equals to f of x plus iv। আমরা ম্যাপিং দিয়ে দেখছি যে আমরা দুইটা প্লেন দিয়ে এটা ম্যাপিংটা এক্সপ্রেস করতে বাধ্য হই, একটা হচ্ছে জেড প্লেন আর একটা হচ্ছে ডাব্লিউ প্লেন। সো এখনকার আইডিয়াটা হবে হচ্ছে যখনই জেড প্লেনে কোন একটা পয়েন্ট জেড নট এর ডেল্টা রেডিয়াসের ভিতরে আমি কোনো একটা ইনপুট নিব, একটা কমপ্লেক্স নাম্বার, তখনই এইখানে করেসপন্ডিং ধরা যাক আমি চাচ্ছি যে প্রকাশ মানে জেড জেড টেন্স টু জেড নট হইলে ডাব্লিউ টেন্স টু মনে করেন ডাব্লিউ নট, তখনই করেসপন্ডিংলি ডাব্লিউ নটের অ্যাক্রসে ইপসাইলন রেডিয়াসের একটা সার্কেল পাওয়া যাবে, যেই সার্কেলের ভিতরে আমার আউটপুটটা অলওয়েজ আসবে, এফ অফ জেড নট আসবে। সো এর মানে দ্বারা, এবং এটা এভরি ইপসাইলনের জন্য সত্য হবে, হুইচ মিনস আপনি ইপসাইলনকে যদি ছোট করতে থাকেন তাতেও ক্ষতি নাই, প্রতি ডেল্টা করেসপন্ডিং একটা ডেল্টা আপনি এখানে পেয়ে যাবেন, সো দ্যাট এই ডেল্টা এই সার্কেলের ইনসাইডের পয়েন্টের ইমেজ সবসময় এই সার্কেলের ইনসাইডে আসার গ্যারান্টি থাকতেছে। সো ওইটাকে আমরা লিখবো কিভাবে? সাচ দ্যাট যখনই এক্স লিখছি, যখনই জেড মাইনাস জেড নট এই ডিস্টেন্সটা ডেল্টার থেকে কম হবে এবং অফকোর্স জিরো থেকে বড় হবে, তখনই গ্যারান্টি থাকবে যে এফ অফ জেড আর ডাব্লিউ নট এর ডিস্টেন্সটা এই ইপসিলনের থেকে কম হবে। যদি এটা এভরি ইপসিলনের জন্য কোনো একটা ডেল্টা থাকে সাজেড এর সত্য হয়, দেন আমরা বলি হচ্ছে লিমিট এফ অফ জেড জেড টেন্স টু জেড নট ইকুয়ালস টু ডাব্লিউ নট। এখন আপনি যদি চান এটাকে ডাব্লিউ নট না লিখে, সাধারণত লিমিটের ক্ষেত্রে ডাব্লিউ নট না লিখে আপনি এটা এল দিয়ে লিখতে পারেন, বইতে এল দিয়ে লেখা আছে, নামে কি ভাসে যায় বুঝে নিবেন, তাই লিখে দিন। এইভাবে আমরা কমপ্লেক্স ফাংশনকে ডিফাইন করি, কমপ্লেক্স ফাংশনের লিমিট ডিফাইন করি। এন্ড যদি আমরা দেখি দুইটা ডিরেকশন যদি পাই কোনোভাবে অ্যাজ ইউজুয়াল, যে যেই দুই ডিরেকশন বরাবরই লিমিট অ্যাগ্রি করে না, তাহলেই হইলো প্রমাণ হয়ে যাবে যে লিমিট এক্সিস্ট করে না। আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখতে চাই। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে বলবেন প্লিজ। ফাইন্ড লিমিট z tends to 0 z bar by z bar, একই কথা, বার উপরে। সলিউশন দেখি। আচ্ছা, জেড জিরোর দিকে যাচ্ছে, রাইট? আমার প্রথম, দেখেন এই একটু আগে শেখা ডেফিনেশন হচ্ছে আপনাকে মানে উদ্বুদ্ধ করতেছে যে আপনার ফার্স্ট টার্গেট থাকবে দেখা যে মেবি লিমিট এক্সিস্ট করে না, লিমিট এক্সিস্ট না করলে আপনার সুবিধা, দুইটা ডিরেকশন বরাবর ডিসএগ্রিমেন্ট দেখাই দিলেই চলে। দ্যাট ইজ ওয়াই আমি ফার্স্টে ওইটাই ট্রাই করি, না হইলে অন্য রাস্তা দেখবো। সো জেড টেন্স টু জিরো, জেড বাই জেড বার, পরের লাইন জেড কে আমি যদি বসাই এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড বার হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, তার মানে আমি এখানে মিন করতেছি এক্স প্লাস আই ওয়াই টেন্স টু জিরো। নেক্সট লাইন। এখন আমি দুই ভাগে কাজটা করতে চাই।
এই হচ্ছে আমার জেড প্লেন, এই হচ্ছে আমার জিরো। আমি ফার্স্টে চাচ্ছি এই বরাবর অ্যাপ্রোচ করতে, আর এই লাইনটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু জিরো। সো আমি চাচ্ছি ফার্স্টে অ্যালং দ্য রিয়েল এক্সিস, পরের বার আমি এই ডিরেকশনে বের করব। আমরা একটু ট্রাই করতেছি, দেখি ডিফারেন্ট রেজাল্ট আসে কিনা। সো এই এক্সিস বরাবর চিন্তা করলে লিমিটটা কি আসতেছে, আমার রিয়েল এক্সিস মানে হচ্ছে y ইকুয়ালস টু জিরো, হুইচ মিনস এক্স প্লাস আই ওয়াই টেন্স টু জিরো, ওই লাইনটা হয়ে যাচ্ছে হচ্ছে এক্স টেন্স টু জিরো। শুধু তাই না, ওয়াই জিরো বসালে এই আই ওয়াইটা থাকে না, নিচে মাইনাস আই ওয়াইটা থাকে না, সো এক্স বাই এক্স, সো ওয়ান। এক্স টেন্স টু জিরো বসানোর আগে এটা ওয়ান হয়ে যায়। কিন্তু যদি আমি এখন ট্রাই করি অন্য এক্সিসটা বরাবর, অনেকে অলরেডি বুঝে গেছেন কি ঘটনা ঘটতে যাচ্ছে। অ্যালং দ্য ইমাজিনারি এক্সিস, যেটা আমি এঁকে রাখছি পিঙ্ক কালারে, অর্থাৎ এক্স যদি জিরো হয় থ্রু আউট দ্য ওয়ে, থ্রু আউট দ্য পাথ, তাহলে লিমিট এক্স প্লাস আই ওয়াই টেন্স টু জিরো, এখানে যদি এক্স টেন্স টু এক্স ইকোয়ালস টু যদি জিরো বসাই দিই, তাহলে থাকে হচ্ছে আই ওয়াই টেন্স টু জিরো। আর আই ওয়াই টেন্স টু জিরো মানে আইটা কনস্ট্যান্ট, হুইচ মিনস ওয়াই টেন্স টু জিরো। আর উপরে কি অবস্থা, এক্স যদি জিরো বসাই দিই, তাহলে আই ওয়াই ডিভাইডেড বাই মাইনাস আই ওয়াই, আগেই কাটাকাটি গিয়ে মাইনাস ওয়ান হয়ে যায়, ওয়াই জিরো বসানোর স্কোপও দিচ্ছে না। সো এই দুইটা ভ্যালু অ্যাগ্রি করেন, তার মানে আমরা প্রমাণ করে ফেললাম লিমিট ডাজ নট এক্সিস্ট। কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলবেন প্লিজ। এখন যদি আমরা দেখতাম যে দুইটাই ওয়ান আসছে, তাহলে কি প্রমাণ হইতো লিমিট এক্সিস্ট করে? অফকোর্স। মাত্র দুইটা রাস্তা দেখছে, আরো ইনফিনিটলি মেনি রাস্তা দেখা বাকি আছে। এরপরে একটা প্রবলেম, এই প্রবলেমটা বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলবেন। এরপরে আরেকটা এক্সাম্পল দেখবো, প্রুভ দ্যাট লিমিট z টেন্ডস টু 1 প্লাস i, 2 প্লাস i z ইকুয়ালস টু 1 প্লাস 3i। আমরা ইপসিলন ডেল্টা ডেফিনেশন ইউজ করে প্রুফটা করব। সলিউশন, আপনারা রিয়েল ভ্যারিয়েবলের জন্য অলরেডি এরকম প্রুফ করে আসছেন, হয় ক্যালকুলাসে করছেন, না হলে রিয়েল অ্যানালিসিস ওয়ানে করছেন। ওই দিক থেকে চিন্তা করলে মেথড প্রায় সিমিলার। সো আমাদের লাগবে কি, উই নিড টু শো দ্যাট for all epsilon greater than 0 there exists delta greater than 0 such that যখনই z এমন একটা কমপ্লেক্স নাম্বার নিব যেটা 1 প্লাস 3i থেকে ডেল্টার মধ্যে থাকে, তখনই ফাংশনটার ভ্যালু হুইচ ইজ 2 প্লাস i ইন্টু z, ও সরি, z টেন্ডস টু 1 প্লাস i, সো z আর 1 প্লাস i এর ডিস্টেন্স যখন ডেল্টার মধ্যে থাকে, তখন ফাংশনটার, দিস ইজ আওয়ার এফ অফ জেড, ফাংশনটার 1 প্লাস 3i থেকে ডিস্টেন্সটা ইপসিলনের ভিতরে থাকতে হবে। সো যখনই এটা সত্য, তখনই এইটাও সাথে সাথে সত্য আসতে হবে, ফর এভরি ইপসিলন এরকম একটা ডেল্টা থাকতে হবে। সো এই প্রুফটা করার উপায় কি? আসলে আমাকে কাইন্ড অফ ডেল্টা বের করতে হবে ইন টার্মস অফ ইপসিলন, দেখি পারি কিনা। সো আমরা একটু ব্যাক ক্যালকুলেশনের মতো করে করব। সো 2 প্লাস i ইন্টু জেড, ধরা যাক কোন এক ইপসিলনের জন্য এই লোকটা লেস দেন ইপসিলন আসলেও হয়, তাহলে করেসপন্ডিংলি এই লাইনটা সত্য হওয়ার জন্য ডেল্টা কত হওয়া লাগবে খুঁজে বের করতে চাচ্ছি। সো এটা করার জন্য আমাকে অফকোর্স জেড এর আগে কোনো সহগ তো এখানে নাই, সেহেতু আমি 2 প্লাস আইটাকে, স্যার ওখানে -3i হবে না? মাইনাস মাইনাস, হ্যাঁ -3i হবে, থ্যাংক ইউ। সো জেড এর আগে এখানে যেহেতু কোনো সহগ নাই, আর আমি আমার টার্গেট যেহেতু এই জায়গা পর্যন্ত পৌঁছানো, সেহেতু আমি এই 2 প্লাস আইটাকে কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিলাম।
ভিতরে থাকে হচ্ছে জেড মাইনাস 1 + 3i ডিভাইডেড বাই 2 + i লেস দেন ইপসাইলন। এইটার ভ্যালু তো আসলে √5। আর জেড মাইনাস এইখানে কি করা যায়, 2 - i দিয়ে উপরে নিচে গুণ করা যায়। সো 2² + 1², নিচে একটা 5 আসে, গুণ করতেছি 1 + 3i কে 2 - i দিয়ে। সো √5, আমরা একটা কাজ করি, √5টা ভাগ করে ওই পাশে পাঠিয়ে দিই। সো জেড মাইনাস নিচে 5, উপরে কত আসতেছে, 2 + 6i - i -3i² মানে +3। নেক্সট লাইন, জেড মাইনাস নিচে 5, উপরে আসতেছে 2 + 3 হচ্ছে 5, আর 6 - 1 হচ্ছে 5i। আচ্ছা, ইপসাইলন বাই √5 হওয়ার কথা ছিল, √5 দিয়ে ভাগ করে দিচ্ছি। সো বুঝে গেছেন বোধহয়, আমাদের যা দরকার সেটাই পেয়ে গেছি। সো প্রত্যেক ইপসাইলন গ্রেটার দেন 0-র জন্য একটা ডেল্টা খুঁজে পেলেই হবে। তার মানে আমি যদি সিম্পলি বলে দিই যে ডেল্টা ইকুয়ালস টু দিস গাই, ডেল্টা ইকুয়ালস টু জাস্ট ইপসাইলন বাই √5, তাহলেই হচ্ছে। সো ডেল্টাকে ইন টার্মস অফ ইপসাইলন আমি পেয়ে গেছি। এখন ইপসাইলন ছিল আরবিট্রারি, তার মানে এভরি ইপসাইলনের জন্য আমি ডেল্টা পাওয়ার রাস্তা খুঁজে পাইছি আসলে। ইপসাইলন যাই চুজ করবো, ডেল্টা ধরবো তার √5 ভাগের 1 ভাগ। নট অনলি দ্যাট, ডেল্টা নেসেসারিলি ইউনিক হওয়াটা, একটা ইউনিক ইপসাইলনের জন্য ডেল্টা ইউনিক হওয়াটা জরুরি না। আপনি বুঝতে পারতেছেন যে এইটা যদি লেস দেন, আমার দরকার ছিল যে যখনই এই লোকটা ডেল্টার থেকে ছোট, তখনই এই লোকটা ইপসাইলনের থেকে ছোট হোক। হ্যাঁ, এই লোকটা ইপসাইলন বাই √5 এর থেকে ছোট, তার মানে ডেল্টা হিসাবে আমি টেকনিক্যালি স্পিকিং এই লোকের থেকে ইপসাইলন বাই √5 এর থেকে ছোট যে কোনো ডেল্টা চুজ করলেই চলতেছে। আমাদের কনসেপ্টও বলে যে এই ডেল্টা ব্র্যাকেটটা যা আছে তার থেকে আরো ছোটটা চুজ করলে, একদম প্রথম পেজে চলে যান যেখানে বুঝাইছিলাম জিনিসটা, ডেল্টা যেটা ওয়ার্ক করে তার থেকে আরো ছোট ডেল্টা হইলে তো কোনো সমস্যা নেই, আসলে আরো ভালো করে ওয়ার্ক করতেছে। তো এখানেও তাই, ইপসাইলন বাই √5 এর থেকে ছোট বা বড় জোর তার সমান যে কোনো ডেল্টা চুজ করলেই কাজ হয়ে যাচ্ছে। সো আসলে আমরা কাইন্ড অফ প্রুফ করতে পারছি যে এই লিমিটটা ট্রু। কারো এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা, এই একই ওয়েতে আমরা আসলে রিয়েল ভ্যারিয়েবলের প্রুফ গুলো করতাম। আচ্ছা, এখন একটু রিক্যাপ রিয়েল, আমরা একটু আগে এখানে প্রায় ডিসক্রাইব করে এক্সাম্পল হিসাবে ইপসাইলন ডেল্টা ডেফিনেশনের গ্রহণযোগ্যতাকে স্ট্যাবলিশ করার জন্য বা ওর পিছনে মোটিভেশন স্ট্যাবলিশ করার জন্য মূলত এক স্টেপ জেনারেলাইজেশন করে 2 ভ্যারিয়েবল ফাংশনের পুরাটা এক্সপ্লেন করছে এখানে। তো তাতে আমরা দেখছি যে এই ডিস্টেন্সটা, যেটাকে আসলে চাইলে এভাবেও লেখা যায় যে √(x - x0)² প্লাস y - y0², এই লোকটা লেস দেন ডেল্টা এটসেট্রা। সো আমরা এখন আমাদের চিন্তাটা এভাবে করতে পারি কিনা, যে একটু যদি চিন্তা করেন যে আমার কমপ্লেক্স ফাংশন ডাব্লিউ, যেটাকে আমরা মূলত ইউ প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু f(z), এটা আসলে f(x প্লাস iy), রাইট? এখন এই ডাব্লিউটা তো আসলে ইউ প্লাস আই ইন্টু ভি, এবং একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবেন ইউটা আসলে এক্স আর ওয়াই এর ফাংশন, ভিটাও আসলে এক্স আর ওয়াই এর ফাংশন। যেমন f(z) যদি z² হয়, তাহলে ইউ আমরা দেখছি আসে হচ্ছে x² - y², ভি আসে হচ্ছে 2xy। তাহলে ইউ আর ভি আসলে এক্স ওয়াই রিয়েল ভ্যারিয়েবল ফাংশন এবং 2 ভ্যারিয়েবল। এবং কমন সেন্স অ্যাপ্লাই করেন, আমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারি এই ইউটাও একটা পয়েন্ট, ইউ এরও একটা পয়েন্টে লিমিট এক্সিস্ট করে, মানে অর্থাৎ জেড ইকোয়ালস টু, ধরেন আমরা চুজ করছি z0 ইকোয়ালস টু আমরা x0 প্লাস i y0, এই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে কিনা চেক করতে চাচ্ছি।
সো আমি যদি দেখি যে ইউ এক্স নট কমা ওয়াই নট পয়েন্টে লিমিট এক্সিস্ট করে ইউ এর, এবং ভি ফাংশন যে কিনা একটা রিয়েল ফাংশন, ওরও এক্স নট কমা ওয়াই নট ফাংশনে লিমিট এক্সিস্ট করে, তাহলে বাই ডিফল্ট ইউ প্লাস আইভি ভ্যালু এক্সিস্ট করবে এখানে, রাইট, লিমিট। সো এইভাবে আমরা আমাদের পরিচিত টু ভ্যারিয়েবল ফাংশনের মাধ্যমেও কমপ্লেক্স নাম্বারের লিমিটকে এক্সপ্রেস করতে পারি, এবং সেইটা বইতে একটা থিওরেম আকারে লেখা আছে, থিওরেম 2.1, যে সাপোজ f of z equals to আসলে u of xy plus I into v of xy, এবং সাপোজ z not equals to x not plus I y not, এবং সাপোজ l equals to some complex number u not plus I v not, then limit z tends to z not f of z equals to l if and only if limit xy tends to x naught y naught of u of xy equals to u naught আসতে হবে, and limit xy tends to x naught y naught of the function v of xy, এটাও v naught আসতে হবে। সো ইন্ডিভিজুয়ালি এই দুইটা লিমিট u naught আর v naught হওয়া, আর ওভারঅল এই লিমিটটা u naught প্লাস i v naught হওয়া, দে আর দ্য সেম থিং। একটু আগে আমি মুখে এখানে যেটা বুঝাইলাম সেটাই এখানে করা আছে, এবং এই মেথডেও একটা ফালতু অঙ্ক বইতে করা আছে। সেটা হচ্ছে, আমি একটু পুরোটা করব না, শর্টকাটে দেখাই দিই, যে এই যে লিমিট z টেন্ডস টু 1 plus I of the function z square plus I। সো এই লিমিটটা বের না করে তারা যেটা করছে, এইটাকে চিন্তা করছে জেড স্কোয়ার প্লাস আইটাকে ভেঙে চিন্তা করছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু 2xy, এখানে আগে থেকে আরেকটা আই আছে বলে এখানে একটা +1, এইভাবে ফাংশনটাকে ভেঙে ফেলছে। সো ফাংশনের প্রথম টুকু এইটুকু হচ্ছে ইউ, এইটুকু হচ্ছে ভি। তার আসলে লিমিট অফ ইউ জেড টেন্ডস টু 1 প্লাস আই, বা তখন আর জেড টেন্ডস টু হবে না, তখন হবে হচ্ছে এক্স কমা ওয়াই টেন্ডস টু 1 কমা 1, বিকজ এখানে 1 কমা 1, রাইট। এই লিমিটটা তারা ক্যালকুলেট করে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সো x1 y1, রাইট। সো 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকুয়ালস টু তারা 0 দেখাইছে। আবার লিমিট এই ভি অফ এক্স ওয়াই, এটাও হচ্ছে এক্স ওয়াই টেন্ডস টু 1 1। এটা হচ্ছে এখানে যদি মান বসায় দেন, এগুলো পলিনোমিয়াল ফাংশন, রিয়েল ভ্যারিয়েবলের পলিনোমিয়াল ফাংশন, এর কোনো ব্যাপার না। সো 2 ইন্টু 1 ইন্টু 1 2 প্লাস 1, এটা 3 আসে। তাহলে তারা বলে দিছে এই লিমিটটা মাস্ট বি 0 প্লাস 3i, সো অ্যান্সার হচ্ছে 3i। আর আপনি যদি ইপসিলন ডেল্টা দিয়েও চেক করেন অথবা নিজে মান বসায়, যদি আমরা এখনো কোথাও প্রমাণ করি নাই যে রিয়েল ভ্যারিয়েবলের জন্য পলিনোমিয়াল ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস, এরকম একটা নিয়ম আমরা জানি, কিন্তু এটা যে কমপ্লেক্সের ক্ষেত্রেও সত্য এরকম কিছু আমরা এখনো জানি না। সো যদি জানতাম তাহলে আমরা 1 প্লাস আইটা এখানে জাস্ট বসায় দিতাম, বসায় দিয়ে চেক করে দেখতাম যে 3i আসে। যেহেতু এখন পর্যন্ত জানা নিয়মে বসাতে পারতেছি না, সেহেতু সামহাও ইপসিলন ডেল্টা দিয়ে এটা ট্রাই করতে হবে, করে দেখবেন যেটা 3i আসে। কিন্তু ইপসিলন ডেল্টা দিয়ে করাটা অনেক কঠিন, সেই তুলনায় এই আইডিয়াটা অনেক সহজ। তো আমরা এই আইডিয়াটা দিয়ে করে ফেলতে পারি। নেক্সট হচ্ছে প্রপার্টিজ অফ কমপ্লেক্স লিমিটস। এখানে হচ্ছে মূলত 4টা প্রপার্টি দেওয়া আছে, যে লিমিট z টেন্ডস টু z নট c ইন্টু f অফ z ইকুয়ালস টু, প্রথম একটা কথা বলা আছে, ইফ লিমিট z tends to z not f of z equals to l, then ফাংশনটাকে c একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে যদি গুণ করেন তাহলে লিমিটটাও c টাইমস হয়ে যায়। এগুলো সিলি জিনিস। নাম্বার 2 হচ্ছে লিমিট z tends to z not, দুইটা ফাংশন যদি যোগ করেন তাহলে ইন্ডিভিজুয়ালি যদি
হচ্ছে এখানে আরেকটা কথা তাহলে লেখা লাগবে, and limit z tends to z naught of the function g of z, এইটা দেওয়া আছে মনে করেন m। সো এই রেজাল্টটা তখন জাস্ট দুইটা লিমিটের যোগফল হয়ে যাবে, এন্ড অফকোর্স যদি দুইটা বিয়োগফল থাকতো লিমিটও বিয়োগফল হইতো। এগুলো সিলি আইডিয়া। লিমিট z tends to z naught f of z into g of z, এটা হবে হচ্ছে l into m, and finally ভাগ কেন বাদ থাকবে, সো লিমিট z tends to z naught f of z by g of z যদি থাকে, এটা অলমোস্ট l by m ই হবে কনফার্ম, জাস্ট ফর m নট ইকুয়ালস টু 0 এটা প্রযোজ্য, আদারওয়াইজ প্রযোজ্য না। সো জি ফাংশনের লিমিটিং ভ্যালুটা যদি 0 হয় তাহলে এটা কোনোদিনও সত্য হবে না। এবং এই পুরা জিনিসটা বইতে একটা থিওরেম আকারে আছে, থিওরেম 2.2, which means তারপরে প্রুফও আছে, ছোট ছোট লজিক্যাল আর্গুমেন্ট দিয়ে সিম্পল। যে একটু আগে যে কন্টিনিউয়াস ফাংশন, প্রত্যেকটা এফ আর জি দুই ফাংশন কি এরকম ইউ আর ভি তে ভাঙছে, একটাতে ধরেন ইউ ভি আর একটা ধরেন হচ্ছে পি কিউ বা কিছু এভাবে ভাঙছে, ভেঙে প্রুফ গুলা করছে, একদম সিলি প্রুফ। আপনারা এটা একটু নিজেরা প্রুফ গুলা দেখে নিবেন। এই মাত্র যে থিওরেমটা আমরা শিখলাম, সেই থিওরেম ইউজ করে যদি লিমিট বের করতে হয়, কিভাবে বের করবো? লিমিট জেড টেন্স টু ধরেন আই, 3 প্লাস আই জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড স্কোয়ার প্লাস 2z ডিভাইডেড বাই জেড প্লাস 1। জেড টেন্স টু আই হইলে আমার উপরের ফাংশনটাকে ধরবো এফ অফ জেড, নিচের ফাংশনটাকে ধরবো জি অফ জেড, তাতে করে জি অফ জেড এর লিমিটটা 0 না হইলে হইলে, এখন জি অফ জেডটা একটা সহজ ফাংশন, লিনিয়ার ফাংশন, হ্যাঁ। সো এখানে যদি আই বসায় দিই তাহলে এটা 0 আসে না, হুইচ মিনস এইটা দুইটার লিমিট আলাদা করে বের করে ভাগ করলেই চলতেছে। দুইটার লিমিট আলাদা করে কিভাবে বের করব? সেটার জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে এই লজিকটা, যে লিমিট জেড স্কোয়ার জেড টেন্স টু আই, এটাকে লেখা যায় লিমিট জেড জেড টেন্স টু আই ইন্টু লিমিট জেড জেড টেন্স টু আই। কোন লটা অ্যাপ্লাই করলাম? আগের পেজে এই 3 নাম্বারটা অ্যাপ্লাই করছি, দুইটা ফাংশনের গুণফল এর লিমিট লিমিটের গুণফলের সমান। এখন প্রতিটা লিমিট তো সহজ, এই লিমিটটা হচ্ছে সিম্পলি আই, অন্য লিমিটটাও আই, সো রেজাল্ট হচ্ছে আই স্কোয়ার ইজ -1। একইভাবে আপনি ভেঙে ভেঙে চিন্তা করেন, লিমিট জেড কিউব, এটাকে চিন্তা করা যায় লিমিট জেড টেন্স টু আই জেড স্কোয়ার ইন্টু লিমিট জেড টেন্স টু আই জেড। তাহলে জেড স্কোয়ারের লিমিট একটু আগে বের করছি -1, আর জেড এর লিমিট হচ্ছে আই, সো মাইনাস আই। একইভাবে লিমিট জেড টেন্স টু আই জেড টু দি পাওয়ার 4 ও বের করা যাবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। জেড কিউবটা খামাখা বের করছি, এখানে কোনো জেড কিউবের অস্তিত্ব নেই। তো জেড টু দি পাওয়ার 4 ও যদি বের করেন তাহলে রেজাল্ট আসবে -1, রাইট, যে +1। সো এই ভ্যালুগুলো যেহেতু পাচ্ছি, সেহেতু আমি এখন 1 নাম্বার প্রপার্টিটা ইউজ করব। 1 নাম্বার যেখানে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলে লিমিটও কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয়, আর 2 নাম্বার যেখানে, মানে মোট কথা কাইন্ড অফ লিনিয়ারিটি প্রপার্টির মতো। তো সেটা অ্যাপ্লাই করে আমি আসলে জেড টু দি পাওয়ার 4 এর লিমিট, জেড স্কোয়ার লিমিট, জেড লিমিট বসা দিয়ে উপরে এফ অফ জেড এর লিমিটটা বের করতে পারি, একইভাবে নিচে জেড জি অফ জেড লিমিটটা বের করতে পারি, ভাগ করে দিতে পারি। সো আলটিমেটলি রেজাল্ট আসে হচ্ছে ওই যে 4 প্লাস 3i, উপরেরটা আসে 4 প্লাস 3i, নিচেরটা আসে খালি জেড আই বসাই দিলে চলে 1 প্লাস আই। আর এটা ওই যে কনজুগেট মাল্টিপ্লাই করে রেজাল্ট ফাইনালি একটা কিছু আসে, এটা করলেও চলবে, না চললেও করলেও চলবে। এখন পর্যন্ত জানা নিয়ম অনুযায়ী আমরা এইভাবে অঙ্ক করতে পারতেছি। আবারও করতেছি, আমাদের হাতে যদি ছোট্ট একটা জিনিস জানা থাকতো যে পলিনোমিয়াল ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস, এই কথাটা যদি কমপ্লেক্স ভ্যারিয়েবলের ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে যায়, তাহলে আমার এত আর দুশ্চিন্তা নাই, হ্যাঁ। তখন আর এত ভেজাল করে অঙ্কটা করা লাগতো না, ডাইরেক্ট মান বসাই দিয়ে অঙ্কটা করতে পারতাম, কারণ সে কন্টিনিউয়াস। আসলে আমরা সামনে দেখতে যাচ্ছি যে আসলে কমপ্লেক্সের জন্য এই কথাটা সত্য। আবার আগের মতোই রিয়েল ভ্যারিয়েবলের মতোই লিমিটের অঙ্ক এরকমও হইতে পারে। ফর এক্সাম্পল লিমিট জেড টেন্স টু 1 প্লাস √3i, নিচে হচ্ছে জেড -1 মাইনাস √3i, আর উপরে হচ্ছে জেড স্কোয়ার -2z + 4।
এরকমও যদি থাকে, দেখেন নিচের লিমিটটা এবার জিরো হয়ে যায়, কিন্তু আমরা এরকম ক্ষেত্রে টেস্ট করে দেখতে পারেন যে উপরের লিমিটটাও জিরোই হয়। এরকম ক্ষেত্রে আমরা রিয়েল এর ক্ষেত্রে যেটা করতাম, ফ্যাক্টরাইজ করে এই ফ্যাক্টরটা কাটাকাটি করার ট্রাই করতাম। এখানেও তাই করব। এটা আলটিমেটলি আসে হচ্ছে, উপরে যদি ফ্যাক্টরাইজ করেন, সেকেন্ড, ফ্যাক্টরাইজ না করে আমি এমনি সরাসরি যে এখানে যদি আমি z-1 হোল স্কোয়ার আনি, তাহলে z² - 2z+1 পর্যন্ত কাজ হয়, বাকি থাকে √3। সো এটাকে লেখা যায় -√3i হোল স্কোয়ার, নিচে z-1 - বাকিটা অনেকে বুঝে গেছেন, z → 1 +√3i। সো লিমিট z → 1 +√3i, উপরে এখন ফ্যাক্টরাইজ করা যাচ্ছে z-1 - √3i, z-1 +√3i, নিচে z-1 - √3i, কাটাকাটি। সো z এর ভ্যালু এখন 1 +√3i বসায় দেওয়া যাচ্ছে, -1 +√3i, সো 2√3i। কারো কোথাও কোনো কোয়েশ্চেন্স থাকলে বলবেন প্লিজ। ওকে, কন্টিনিউটি ধরার আজকে অত সময় হবে না। আমি শুধুমাত্র একটা লিমিটের একটা ছোট আইডিয়া ডিসক্রাইব করে আছে ক্লাস শেষ করবো, সেটা হচ্ছে ইনফাইনাইট লিমিট। ইনফাইনাইট লিমিট নিয়েও কথা বলবো, আবার লিমিট অ্যাট ইনফিনিটি নিয়েও কথা বলবো। রিয়েল এর ক্ষেত্রে যেমন ছিল, এখানকার আইডিয়াটা আসলে তেমন। সেটা হচ্ছে, যদি আমরা প্রথমে ডিফাইন করতে চাই লিমিট z →∞ f(z), হ্যাঁ, এটা নিয়ে যদি ফার্স্ট এটাকে ডিফাইন যদি করতে চাই, exists, এই লিমিটটা exists and is equal to l, some value l, কখন হবে? if for all epsilon greater than 0 there exists delta greater than 0 such that যখনই মডুলাস অফ z গ্রেটার দেন 1/delta হবে, তখনই f(z - l) লেস দেন ইপসিলন হবে। এটা লিটারালি রিয়েল ভ্যারিয়েবলে যেভাবে আপনারা করছেন, যে z এর জায়গায় x দিয়ে। সো প্রত্যেক ডেল্টা পজিটিভ ইপসিলনের জন্য একটা পজিটিভ ডেল্টা থাকবে, সো দ্যাট যখনই রিয়েল নাম্বারের ক্ষেত্রে কিভাবে বুঝাইতেন, যে যখনই মডুলাস অফ এক্স গ্রেটার দেন ওই 1/ইপসিলন হবে, সো ইপসিলন তো আমি ছোট সরি 1/ডেল্টা হবে, সো ডেল্টা আমি ছোট বানাচ্ছি, তার মানে হচ্ছে আমি আসলে বাইরে যাচ্ছি। মডুলাস দেওয়ার মানে হচ্ছে হয় পজিটিভ সাইডে বাইরে যাচ্ছি, না নেগেটিভ সাইডে বাইরে যাচ্ছি। যতই বাইরে যাই না কেন, তাতে দেখা যাচ্ছে যে আমার ফাংশনটা হয়তো ফাংশনটা এমন একটা কিছু যে এরকম একটা, ওই যে অ্যাসিম্পটোটিক কোন একটা সিচুয়েশন, এটা মনে করেন y = 5। তো দেখা যাচ্ছে যে আমি এইদিকে যতই ইনফিনিটির দিকে আগাই না কেন, এইটা ততই এই 5 এর ক্লোজ হচ্ছে, তখন লিমিটটা আমি 5 বলে দিই, রাইট? এখানের কেসটাও তাই, জাস্ট গ্রাফটা এখন এরকম 2 ভ্যারিয়েবলের বদলে 4 ভ্যারিয়েবল, দুইটা প্লেন দিয়ে চিন্তা করতেছি। সো জেড প্লেনে আমি একটা সার্কেলের যত বাইরের দিকে যাব, এটা জেড প্লেন, ডাব্লিউ প্লেনে এল কে সেন্টার করে একটা সার্কেল আমি তত পাবো, সেটা এটা যত বাইরে যাবে, এটা তত ভিতরে আসতে থাকবে। হুইচ মিনস জেড যত ইনফিনিটির দিকে যাচ্ছে, f(z - l) তত এর মডুলাসটা তত কমতে থাকবে, হুইচ মিনস এই লিমিটটার ভ্যালু তখন এক্স্যাক্টলি এল হবে। এটা হচ্ছে লিমিট অ্যাট ইনফিনিটি ডিফাইন করলাম। আর আরো কিছু কাহিনী আছে, যেমন এই রিলেটেড কিছু প্রপার্টি আছে। ফর এক্সাম্পল, লিমিট z →∞ f(z), এটা ইকুয়ালস টু l, এটা হওয়া যা কথা। লিমিট z →0 f(1/z) ইকুয়ালস টু l, এটা হওয়া একই কথা। সো এই ডান পাশের যে লিমিট, কারণ হচ্ছে z →∞ মানে হচ্ছে 1/z → 0,
এখন এই ডান পাশের লিমিটটা তো ইনফিনিটিতে ডিফাইন্ড না, জিরোতে ডিফাইন্ড। সো যখনই অ্যাট ইনফিনিটি একটা ফাংশনের লিমিটিং ভ্যালু চাওয়া হচ্ছে, ইনফিনিটিকে এড়ানোর জন্য আপনি এই ডেফিনেশনটা অল্টারনেটলি অ্যাপ্লাই করতে পারেন। আপনি জেড এর জায়গায় 1/z বসায় দিবেন, কিন্তু ভ্যালু বের করবেন জেড টেন্স টু জিরোতে, তাহলে আর জেড টেন্স টু ইনফিনিটিকে ডিল করা লাগতেছে না। আর ইনফাইনাইট লিমিটের ব্যাপারটা কি, যে লিমিট জেড টেন্স টু সাম জেড নট এফ অফ জেড, এটার ভ্যালুটা ইনফিনিটি হবে ইফ ফর অল epsilon greater than 0 there exists delta greater than 0 such that, এইবার ইনভার্সটা হবে এফ অফ জেড এর। সো মডুলাস অফ এফ অফ জেড বড় হইতে থাকবে 1/epsilon এর, সাচ দ্যাট, আচ্ছা আগে উল্টা লিখে ফেলছি, সাচ দ্যাট যখনই আমি এই ইন্টারভালের মধ্যে কাউকে চুজ করব, এফ অফ জেড, যত আমি জেড নট এর কাছে জেড নিতে থাকবো, এফ অফ জেড এর অ্যাবসলিউট ভ্যালু তত বাড়তে থাকবে। সো এটা ওই যে কাইন্ড অফ 1/x এর গ্রাফের মতো। সো এক্স যত জিরোর কাছে আসতেছে কিন্তু জিরো পর্যন্ত চলে যাব না, ওয়াই তত একটা সার্টেন ভ্যালুর বাইরে যাইতে থাকতেছে, ওয়াই এর বাইরে যাওয়ার টেন্ডেন্সি। এইটাই তখন জেড প্লেন আর ডাব্লিউ প্লেনের ব্যাখ্যাটা কিরকম হবে, যে জেড প্লেনে যতই আমি জেড নট রেডিয়াসের সার্কেলের ছোট থেকে ছোটতর রেডিয়াস নিব, করেসপন্ডিংলি দেখা যাবে এখানে এফ অফ জেড এর অ্যাবসলিউট ভ্যালুটা একটা ভ্যালু থেকে খালি বাড়তেই থাকবে। এখন সেটা এনি ডিরেকশনে বাড়তে থাকবে, এফ অফ জেড এর ভ্যালু যে কোনো ডিরেকশনই বাড়তে পারে, ডিরেকশনে কোনো ঠিক নেই, ওর ম্যাগনিটিউডটা বাড়তে থাকবে। সো টেকনিক্যালি স্পিকিং এই গ্রাফটা থেকে কিছু বোঝা যাচ্ছে না। সো আসলে এফ অফ জেড মানে ডাব্লিউ জিরো, মডুলাস অফ ডাব্লিউ মানে হচ্ছে সেন্টার জিরোতে। সো এরকম একটা সার্কেলের কথা মিন করা হইতেছে ডাব্লিউ প্লেনে, যে সার্কেলটা বড় হইতে থাকবে। এই ডেল্টাটাকে ছোট করতে থাকলে ভেতরে সবগুলা পয়েন্টের ইমেজ ধারণ করতে গেলে এই সার্কেলের রেডিয়াসটা বড় হইতে থাকবে, সেটি এখানে বলা হচ্ছে। এই পর্যন্ত যা যা বললাম, কারো কোথাও কোনো বুঝতে কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাবেন। ওকে, আমার আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করতে চাচ্ছি। সবাইকে থ্যাংক ইউ ক্লাস করার জন্য। আমি প্রথমে রেকর্ডিংটা অফ করব, তারপর ক্লাস থেকে লিভ নিব।